পাঠ্যপুস্তক বিতরণে এবারও বিপাকে এনসিটিবি। এখনও একটি বইও ছাপা হয়নি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর। নতুন বই পেতে অপেক্ষা করতে হবে মার্চ পর্যন্ত। এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসের কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না। শাহজালালে কার্গো ভিলেজে সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটের রহস্য উদ্ঘাটন হয়নি এখনও, চলছে তদন্ত। মুখ খুলছেন না বিমানের কেউ। রক্ষী বাহিনী তৈরি নয়, সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে 9,000 তরুণকে, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আগ্রহীদের বাছাই করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে। আবারও আমি বলছি, এটা কোনো বাহিনী না। এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না। দে আর গোয়িং ইন দেয়ার রেগুলার লাইফ। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ, পাল্টাপাল্টে অভিযোগ সমর্থকদের। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। শতক হাঁকিও থামছে না পেঁয়াজের দর। অভিযোগ, মৌসুম শেষে কলকাঠি নাড়ছে সিন্ডিকেট, নির্বিকার ভোক্তা অধিকার। পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। জানুয়ারির প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি। নবম শ্রেণীর জন্য 6.25 কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র 1,03,000 বই, আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর 12.5 কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি। শঙ্কা আছে মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ মাস পর্যন্ত। প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইবতেদায়ীর 12 কোটি বইয়ের মুদ্রণ। ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় 62% বই। এখনো কোনো বইয়ের প্রিন্ট শুরু হয়নি। মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো। 5 নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিবি। চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। নির্বাচনী ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের। প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ, ঠিক আছে। এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান, মানে প্রেসের কাজ। আমি এখন যদি ধরেন 6-7-এর যায়ও এটা বা 9-10-এর, তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে, মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। অবশ্যই বাই ডিসেম্বর এগুলো কাজগুলো শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী। যদিও নির্ধারিত সময়ের মধ্যেই বই দিতে আপ্রাণ চেষ্টা করছে এনসিটিবি, চলছে নজরদারিও। দুর্নীতি অনিয়ম ঠেকাতে বইয়ের ভেতরের পাতায় এবার প্রেসের নাম দেয়া হচ্ছে বাধ্যতামূলকভাবে। অভিযোগ আছে এমন কড়াকড়িতেও নিম্নমানের কাগজ ব্যবহার করছে অনেক প্রেস মালিক। এনসিটিভির সাথে যোগসাজশে কোমলমতিদের হাতে মানহীন বই দেওয়ার অপচেষ্টায় অনেকেই। কোনো প্রেস মালিকরা কিন্তু এখন আসে না, মানে আমি তো স্ট্রেট কাট বলে রাখছি তাদেরকে, আমার রুম আপনাদের জন্য খোলা, কিন্তু একাকি কেউ আমার রুমে আসবে না, একাকি কেউ আমার রুমে আসবে না। কারণে কোনোদিনও একাকি আমার রুমে আসে না, আসে দলবদ্ধ। মুদ্রণকারী প্রতিষ্ঠান কে কোন জেলায় বই পাঠাবে তা টেন্ডার প্রক্রিয়ার সময়ই ঠিক করে দেওয়া হয়। তাই প্রতিশ্রুতি অনুযায়ী যে আগে বই ছাপাতে পারছে সেই প্রতিষ্ঠানের নির্ধারিত জেলায় আগে যাবে বই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুনের কারণে উদ্ঘাটনের আগেই ঘটে গেছে রহস্যময় এই ঘটনা। কড়া নিরাপত্তা বেষ্টনীর ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে অস্ত্র লুটের তদন্ত করা হচ্ছে। এদিকে কার্গো ভিলেজের ভাঙা ভোল্ট থেকে 80টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ। তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছে না বিমানের কেউ। রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন।
ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা। ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও কার্গো ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভোল্টটি ছিল প্রায় অক্ষত, যেখানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ অতি মূল্যবান জিনিস। 28 অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাঁপ। বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ভল্টে থাকা 67টি অত্যাধুনিক পিস্তল, 12টি শটগান, একটি অ্যাসল্ট রাইফেল, 138টি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ। এটা তো একটা জিডি করা হয়েছে, জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে। এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না। ওই জিডিতে জানানো হয় 24 অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয়। বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা। আসলে এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ না কেউ করেছে আর কি, এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে। এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না, এখানে এটা সহজে করা যায়, বিকজ এয়ারপোর্ট একটা সার্ভেলেন্সের আন্ডারে, হেভি সার্ভেলেন্সের আন্ডারে, চারিদিকে ক্যামেরা থাকে, সিসি ক্যামেরা থাকে, অন্যান্য সুযোগ সুবিধা থাকে, প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে। 18 অক্টোবর আগুনের ঘটনায় পুরো কার্গো ভিলেজ বিদ্যুৎ ব্যবস্থা সহ নষ্ট হয়ে যায় বিভিন্ন সিসি ক্যামেরাগুলোও। তাই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ছাড়া অন্যদের চলাচল বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া স্ট্রং রুম থেকে কিছু সরাতে বা প্রবেশ করাতে হলে কয়েক স্তরের নিরাপত্তা ও অনুমোদন লাগে। তারপরও কারা কিভাবে স্ট্রং রুমে হানা দিল তা নিয়ে মুখ খুলছে না বিমানের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। তবে ঘটনার পর মন্ত্রণালয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে বিমান কর্তৃপক্ষ, কিন্তু কি পরিমাণ অস্ত্র ও মালামাল খোয়া গেছে হিসাব দিতে পারেনি তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মিলিশিয়া বা রক্ষী বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয়, 9000 তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায়। প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার। বলেন, রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে। প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। দেশের 18 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের জুডো, কারাতে, তাইকোয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রকল্পের আওতায় 8850 জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে। আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, নানা জল্পনা কল্পনা। যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এর জবাব দেন এ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুঃখজনক যে এগুলো সবকিছু পাবলিক ডকুমেন্ট। এটা যারা আলোচনা করছেন এসব বিষয়ে, আমি দেখি অনেক শিক্ষিত মানুষজন আলোচনা করছেন। তারা এটা চাইলেই এটার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পারতেন। আমাদের প্রশিক্ষণটা দেওয়া হবে এয়ার গান দিয়ে। অনেকে AK-47 কথাও বলছে। কথাটা যারা বলছে তারা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই প্রশিক্ষণটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে তরুণদের প্রশিক্ষিত করার জন্য এটি পাইলট প্রকল্প। কখনো সংকটময় পরিস্থিতি তৈরি হলে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আমরা খুব স্পষ্টভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনারা দেখেছেন যে আমরা একটা বড় রাষ্ট্রের দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছি। সবসময় প্রিপারেশনটা ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য নিয়ে রাখা উচিত, এবং আমি মনে করি সেই জন্য আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার চূড়ান্ত একটা উপায় হচ্ছে গণপ্রতিরক্ষা নিশ্চিত করা। আমরা যে প্রশিক্ষণটা দিচ্ছি এটা সামরিক প্রশিক্ষণ থেকে অনেক দূরে। আমি আরো খুশি হতাম যদি আমরা সামরিক প্রশিক্ষণটা দিতে পারতাম। সামাজিক মাধ্যমে অনেকেই একে 1972 সালে শেখ মুজিব গঠিত রক্ষী বাহিনীর সাথে তুলনা করছেন, যেটি পরে দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। উপদেষ্টা বলছেন, গণপ্রতিরক্ষা
সেরকম কোনো প্রকল্প নয়। আবারও আমি বলছি, এটা কোনো বাহিনী না। এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না। দে আর গোয়িং ইন দেয়ার রেগুলার লাইফ। মূলত প্রবলেমটা হচ্ছে গণপ্রতিরক্ষা আইডিয়াটার সাথে। এটা অনেকের জন্য আসলে হুমকি স্বরূপ বা অনেকের জন্য আমাদের উপর আগ্রাসনটা চালানোর জন্য আসলে তাদের আর সেই সুযোগটা থাকে না। যারা এই প্রশিক্ষণকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা ভারতপন্থী, মন্তব্য আসিফ মাহমুদের। এই প্রকল্পটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা একটা ট্রেন্ড দেখার চেষ্টা করছি যে আসলে তারা কারা। তারা ভারতপন্থী বলে আসলে পরিচিত বলে আমরা জানি। তো আমার দেশের পলিসি তো আমি কোনো পার্শ্ববর্তী দেশ যেই পলিসি আমি নিলে সেটা সরাসরি তাকে ইফেক্ট করে, তার যারা লেসপেন্সার বা তার যারা দোষর আছেন তাদের কথার ভিত্তিতে নিব না অবশ্যই। উপদেষ্টা জানান 100টি স্লটে ভাগ করে আগামী 2 বছর দেয়া হবে এই আবাসিক প্রশিক্ষণ। ব্যয় ধরা হয়েছে 28 কোটি টাকা। ইলেকশনের আগে জাস্ট 2 থেকে 300 জন প্রশিক্ষণ প্রাপ্ত হবে, যা শুরুটা হচ্ছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত 11:15টার দিকে 2টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে। এ সময় ডিএমপি ডগ স্কোয়াডকেও তল্লাশি চালাতে দেখা যায়, তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি। গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে আজ সকালে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সারা দেশের বিভিন্ন গির্জা থেকে 600 অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকেরা। পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটোলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এই এলাকাবাসী। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভার পরের জেনারেশন রাজন চাচা, ধানের শীষের কান্ডারি, লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। তবে পুতুলের সমর্থকদের দাবি, নাটোর 1 আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন। ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আশা করি যে থাকবে না। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন। তিনি বলেন, তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার। জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে। বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল। তিনি বলেন, পেছন থেকে একটি মহল ভাই বোনের মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে। কারো ভিতরে মনোকষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বাট আমি বিলিভ করি যেটা, যার হৃদয়ে বিএনপি আছে, যার হৃদয়ে ধানের শীষ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের মান ক্ষুণ্ণ হয়। তবে যে অশুভ শক্তিটা কাজ করছে, এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন 7 days মেবি, ইনশাআল্লাহ।
নাটোর ১ আসনে বিএনপির কাণ্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। ২০১৬ সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বেড়ে যায় পেঁয়াজের দর। গত ২ বছর ধরে সেঞ্চুরির ঘর ছুঁয়েছে। এই সময়ে দর বৃদ্ধির কারণ কি? ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, হালি পেঁয়াজের মৌসুম শেষের সময়। অন্যদিকে মুড়ি কাটা বাজারে আসতে অপেক্ষা করতে হবে ১.৫ থেকে ২ মাস। বন্ধ রয়েছে আমদানিও, তাই বেড়েছে ঝাঁজ। জোরালো অভিযোগ, মৌসুম শেষে সুযোগ নিচ্ছে সিন্ডিকেট, আর নেপথ্যে কলকাঠি নাড়ছে আমদানিকারকরা। পাবনা সুজানগরে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। ব্যস্ত সময় পার করছেন কৃষক। এখনো ১.৫ থেকে ২ মাস সময় লাগবে এই পেঁয়াজ বাজারে উঠতে। বীজতলা তৈরির টাকা জোগাড় আর মৌসুম শেষে লোকসানের শঙ্কা, তাই আগেভাগেই মজুদ বিক্রি করে দিয়েছে কৃষক। আমি মুড় কাটা লাগাইছি হচ্ছে ১ পাহে, এটা উঠবে আর মাস ১০ পরে। তাদের কামলা, বিভিন্ন সার, বীজ এগুলোর জন্য অর্ধেক পেঁয়াজ তখন বিক্রি করে দিয়েছে। কৃষকের ঘরে পেঁয়াজ নেই, তো এখন বাজারটা একটু বৃদ্ধি হলে পরেও এই পেঁয়াজটা যখন উঠবে তখন বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। একই চিত্র রাজবাড়ী আর ফরিদপুরেও। আড়তেও নেই তেমন সংগ্রহ। কদিনের ব্যবধানেই ৭০ টাকা দরের এই নিত্যপণ্যের দাম পার করেছে শতকের ঘর, বলছেন পাইকাররা। আগের মতন পেঁয়াজ নাই, পেঁয়াজ একটু কিনছিতেই একটু দাম বাড়ছে। বাজারে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ না থাকাতে আমরা তো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে কিনতে পারতেছি না। রাজধানীর আড়তে অবশ্য সরবরাহে ঘাটতি নেই, তবে তাতেও লাগাম টানা যায়নি ঊর্ধ্বগতির। আড়তদারদের মতে খালি পেঁয়াজের মৌসুম শেষ পর্যায়ে। অন্যদিকে বন্ধ রয়েছে আমদানি, তাই বাজারে নতুন জাত না উঠলে দর কমবে না। বাজারও পেঁয়াজ পাওয়া যায় না, পেঁয়াজ শর্ট হয়ে গেছে। এই দেন না আসার কারণে বাজারে পেঁয়াজ শর্ট হয়ে গেছে, ওই জায়গায় দাম বেশি। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে বাড়তি থাকে পেঁয়াজের দর। গেল ২ বছরেও সেঞ্চুরি পার করেছে দাম, কিন্তু বাজার নিয়ন্ত্রণে নেই কার্যকরী পদক্ষেপ। অভিযোগ ক্ষুব্ধ ক্রেতাদের। বলছেন, প্রতি বছরই এ সময় সুযোগ নিয়ে থাকে সিন্ডিকেট আর রসদ জুগিয়ে থাকে আমদানিকারকরা। অথচ বাজার তদারকির দায়িত্ব যাদের, সেই ভোক্তা অধিকার অধিদপ্তর এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়তে, টাকা বেশি হইতেছে, অন্তত ফ্যাস কিনবো কেমনি? এটা তো মনে করেন যে সিন্ডিকেট ব্যবসার মতন অন্ত হয়ে গেল। অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। কেন বাড়তেছে? কেন মাল দেখেন দুনিয়া টাল করা, কিন্তু বাড়াইলো কে? বছরে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৫ থেকে ২৭ লাখ টন। ২১ লাখ টন দেশীয় উৎপাদন দিয়ে পূরণ করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন শাকসবজি। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে ফেনীর খাজা আহমদ, যেটি হচ্ছে যে কাঁচা মালের যেটি আড়ত, সে আড়তে এখানে এসে আমি আসলে যে সকল বিক্রেতা যারা তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন যে শীতকাল, সেই শীতকালে এখানে বিশেষ করে কুমিল্লা, দিনাজপুর, রাজশাহী থেকে এখানে সারা রাত ধরে এই সকল মালামালগুলো আসে। আসার পরে এগুলো আনলোড করে তারপরে হচ্ছে যে এই সকল মালামালগুলো এখানকার যে সকল খুচরা বিক্রেতা যারা, তারা এখান থেকে জেলার সর্বত্র তারা নিয়ে যায়। এখন এখান থেকে নিয়ে তারা আসলে খুচরা বাজারে বিক্রি করে। এই মুহূর্তে বাজারে যে সকল সবজিগুলো আছে, সেই সবজিগুলোর মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, টমেটো সহ শিম সহ সকল এখানে পণ্যগুলো রয়েছে। আমরা এখানকার একজন বিক্রেতার সাথে কথা বলবো যে এখন আসলে এখানে আমরা বাজারে এসে যেটি দেখেছি যে অনেকটা পাইকারি বাজারের দাম কম, কিন্তু খুচরা বাজারে বেশি হওয়ার এত কারণ কি? ওদের তো লেবার কমিশন, ভাড়া অনেক খরচ, যার কারণে ওরা একটু ২০ টাকা লাভে মাল বিক্রি করে। আর আমরা তো পাইকারি দোকান, আমরা একটু কম বেশি। আর হচ্ছে যে শীতকালীন সবজি একটু দাম বাড়তি থাকে, আর মাল যখন বেশি আসে তখন আমরা একটু কম রেটে বিক্রি করি। আর খুচরা আলাদা তো ভাড়া আছে, লেবার আছে, কমিশন আছে, দোকান খরচ আছে, অনেক খরচ না, তাই তারা প্রতি কেজিতে ২০ টাকা লাভ না হলে তো তারা মাল বিক্রি করে না। কথা বুঝছেন?
দেবাশিস, আরেকটি বিষয় আপনাকে আসলে বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা বিশেষ করে হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে ক্রেতারা আসলে যে দামে বিক্রেতারা যে দামে আসলে ক্রেতারা আসলে কিনে সে দামটা কিন্তু যারা বিক্রেতা তারা কিন্তু সে দাম কিন্তু পায় না। বিশেষ করে হচ্ছে যারা মধ্যস্বত্বভোগী তারা কিন্তু বরাবরই আসলে কিন্তু বেশিরভাগ লাভবান হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে ফেনীতে যে সকল উৎপাদিত শাকসবজি রয়েছে সেই সকল শাকসবজিগুলো এখানে আসে এবং কি ফেনীর যে উৎপাদিত শাকসবজি সেই উৎপাদিত শাকসবজি ফেনীর যে চাহিদা সেই চাহিদা আসলে মেটাতে পারে না। এখানে হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে ফেনীর পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে এবং অন্যান্য জেলাগুলো থেকে এখানে শাকসবজি এসে থাকে। এবার আমরা যেটি আসলে শাকের ব্যাপারে আপনি যেটি দেখি সেটি হচ্ছে লাল শাক, মূলা শাক, পালং শাক এবং ধনেপাতা যেগুলো আমরা দেখি এগুলো হচ্ছে যে একদম বরাবরই এখনো আমরা খুচরা বাজারে যেটি দেখে থাকি যে এটা 30 টাকার উপরে আসলে বিক্রি হচ্ছে। তো এ ছিল আমার কাছে ফেনীর সবজির বাজারের সর্বশেষ। দেবাশিস, ধন্যবাদ আরিফ যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের মিঠা পানির চ্যাপা শুটকির সুখ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশে। মেঘনাপাড়ে দেশীয় পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কেমিক্যাল মুক্ত শুটকি। মিঠা পানির মাছের শুটকির চাহিদাও বাড়ছে দিন দিন। রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। সহজ শর্তে ঋণ পেলে ব্যবসায় আরও প্রসার ঘটানো সম্ভব মনে করেন উৎপাদনকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুর শুটকি পল্লী। মেঘনা নদীর তীরে শুটকি উৎপাদন চলছে প্রায় 100 বছর ধরে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযজ্ঞ। সকাল থেকে বিকেল অবধি কাজ করেন শ্রমিকরা। শতাধিক মাচায় তাজা মাছ শুকিয়ে তৈরি হয় শুটকি। জেলার মেঘনা, তিতাস, পাগলা নদী ছাড়াও সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নেত্রকোনা সহ হাওড় অঞ্চল থেকে মাছ কিনে আনেন মহাজনরা। কেমিক্যাল ছাড়া রোদে শুকিয়ে মিঠা পানির দেশীয় জাতের মাছ দিয়ে তৈরি হয় শুটকি। এখানকার চ্যাপা শুটকির কদর সবচেয়ে বেশি, যার সুখ্যাতি দেশ পেরিয়ে বিদেশেও। রফতানি হচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেক কানে পাইকার আসলে জাহাজিরা দরকার এদের কাছে আমরা এটা বিক্রি করি। কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমরা শুটকিতে ব্যবহার করি না। আমরা কিছু লবণ দিই মানে মাছটা যাতে ওই না পচে আর কি। শীতলটা আমরা যখন শুটকিগুলা শুকাই কিছুদিন খোলাতে রাখার পরে এগুলা আমরা নদী থেকে ধুয়ে আনি আমাদের কলস আছে, ওই কলসে ভরণ লাগে। এটা সাইজ আছে, সাইজ অনুযায়ী বিভিন্ন মাছে বিভিন্ন দাম আর কি। সর্বোচ্চটা আপনি 1200 টাকা কেজি, যেটা একটু সাইজ ভালো আর কি, এটা 1200। এর থেকে আবার 300 টাকা ধরে 1200 টাকা পর্যন্ত আছে। প্রথমে নদী থেকে মাছ ধরে তা আকার অনুযায়ী আলাদা করা হয়। লবণযুক্ত ও লবণ ছাড়া 2 ধরনের শুটকি তৈরি হয় এখানে। উৎপাদনকারীরা জানান সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও প্রসার ঘটানো সম্ভব। ভাদ্র মাসের 20 তারিখ খলাবান্দি বান্ধা শুরু করি, পরে আবার এমন 20-25 দিন লাগে প্রত্যেক জনের একটা খোলা বান্ধার পরে আবার 20-25 দিন পর থেকে আমাদের দুর্গাপূজার পর মাছ পড়ে, তখন থেকে আমরা আবার মাছ তুলি। যদি আমাদের সহজ কোনো উপায়ে আমাদেরকে একটা মৎস্য লোন দিত তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকৃত হতো। বিশ্বের অনেক দেশে গেছে কিন্তু শুটকি সুনাম আছে, কিন্তু আমাদের কোনো প্রফিট নাই, আমাদের কোনো সুনাম নাই। আমরা দিনমজুরি আছি। আমাদের শুটকি হচ্ছে মিঠা পানির মাছের কারণে আমাদের শুটকির খুব চাহিদা ভালো। জেলা মৎস্য কর্মকর্তা জানান লালপুরে শুটকির প্রসারে কাজ করছে তারা। পাশাপাশি শুটকি উৎপাদনকারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার আশ্বাস দেন। ব্যাংকিং সেক্টরে যে ঋণ প্রদান করে থাকে এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। আমরা একটা উদ্যোগ নিব সামনে যেন সহজ শর্তে তাদেরকে ঋণ দেওয়া যায়। লালপুরের মেঘনার তীরে চ্যাপা ও শুকনা 2 ধরনের শুটকি তৈরি হয়। প্রতি বছর এই পল্লী থেকে বাজারজাত করা হয় প্রায় 100 কোটি টাকার শুটকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পাহাড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। খাগড়াছড়িতে 1 মাসে মৃত্যু হয়েছে 10 শিশুর। সদর হাসপাতালে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন। বেশিরভাগই শিশু। শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হয়, সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি, ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের। আমার বাচ্চা 6 দিন ধরে অসুস্থ, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ডাক্তাররা ঠিক মতো ওষুধপত্র দিচ্ছে। এখানের পরিস্থিতি খুব জটিল। এখানে আমি সিট পাইছি, এরকম অনেকজন সিট পায় নাই। আমার বাচ্চা 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে ভর্তি আছে। নিউমোনিয়া রোগে ধরা পড়ছে, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। 1 মাসে মৃত্যু হয়েছে 10 জনের। খাগড়াছড়িতে দিনে গরম, রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে, ফলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও। সর্দি, কাশি, নিউমোনিয়া লক্ষণ ছিল, হসপিটালে চলে আসে আমরা। গত রবিবারে নিয়ে আসছে, আমরা নিউমোনিয়া লক্ষণে ধরা পড়ছে। লোকবল এবং মাস সংকট রয়েছে এবং ডক্টর সংকটও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে খুবই হিমশিম করছি, যেহেতু আমরা রোগীদেরকে পর্যাপ্ত সিট দিতে পারছি না। হাসপাতালের আউটডোরেও রোগীর চাপ বেড়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শয্যা সংখ্যা 15, কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে, এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ। কথা ছিল খুলনা নগরীর বর্জ্যে উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার। সেই জ্বালানিতে চলবে পরিবহন, আর সারে উৎপাদন হবে ফসল। জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে রিসাইকেল প্ল্যান্ট। কাজ সম্পন্নের 2 বছর পরেও প্ল্যান্ট চালু না হয় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের। দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 3R রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট। বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও 2 বছর অবহেলায় পড়ে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনই পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্যে। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বটিয়াঘাটের মাথাভাঙ্গা নামক স্থানে। সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় 3R পাইলট প্রকল্প। 4.5 কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা। আমি এই জায়গায় 1 বছর থেকে আসি, এখন আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু হইতে যেরকম দেখতেছি সেরকমই। আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না, ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে ফেলে দেয়। প্রকল্প এলাকায় দেখা গেলে মিলবে পরিত্যক্ত কোনো জঙ্গল, ঝোপঝাড়ে আবৃত গোটা এলাকা, ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা। যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই কারো। চুরি হয়েছে দামি মালামাল। এর সাথে আর কি মোটর লাগানো ছিল, এই মোটর খুলে নিয়ে গেছে, তাই ছাড়া আর কিছু নেই। প্রকল্পের কাজ শেষ হয়েছে 2023 সালের জুনে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি। এই প্রজেক্ট যখন প্রথম ফর্মুলেশন হয় তখন হয়তো ফর্মুলেশন ছিল এরকম প্রজেক্ট হচ্ছে বিল্ড আপ করা হবে, বিল্ড আপ করা হচ্ছে ফর্মুলেশন, অ্যাট দ্য এন্ড হচ্ছে সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার হবে। কেন হ্যান্ড ওভার করে নাই, কোথায় মনে করি সমস্যা, মানে হচ্ছে যদি আমরা মনে করি যে সমস্যা, ইউ শুড টক উইথ হচ্ছে সিটি কর্পোরেশন। অবশ্য সিটি কর্পোরেশনের দাবি, প্রকল্পে নানা অসঙ্গতির জন্য তারা এই প্ল্যান্ট বুঝে নেয়নি। তাকে তো ফাইনাল আউটপুট আমাকে দেখাতে হবে, তো ফাইনাল আউটপুটের আগেই মানে তারা ওইটা দেখাতেই সক্ষম হয়নি। তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেই অনেকগুলো অসংসম্পূর্ণতা পাওয়া গিয়েছে। প্রকল্পে গাফলতি থাকলে তা সংশোধন করে দ্রুত এই প্ল্যান্ট চালুর দাবি স্থানীয়দের। পরিবেশ অধিদপ্তর প্রজেক্ট করেছে, সিটি কর্পোরেশন প্রজেক্ট নিতে চাচ্ছে না, তাহলে মাঝখানে পড়ে কি হচ্ছে, জনগণের টাকার অপচয় হলো। এর সাথে যারা জড়িত তাদের অবশ্যই দায়বদ্ধ করা উচিত। যদি দুর্নীতি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিদিন 20 টন জৈব সার, 500 লিটার জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও এই প্ল্যান্ট থেকে এখনো বের হয়নি কোনো সার কিংবা তেলের ছিটেফুটো। শরীফ ফারুকি, যমুনা নিউজ। জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলীন হয়ে যাচ্ছে ভিটে মাটি, ঘরবাড়ি, ফসলের জমি। ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে BIWTA। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে।
যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফার বেগম গেল 4 বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি। শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে, তবে এখানেও চোখ রাঙাচ্ছে খরস্রোতা এই নদ। আমরা জীবত নয় যে থাকবো, আঙ্গর এই জায়গা নাই, আঙ্গর জমা জমি নাই, একটু বাড়ি ভিড়া তাও নদী ভাঙ্গে নিচাগা, আমরা রোডের নগে বাড়ি তুলিয়া থাকতাছি। একই অবস্থা গ্রামের 5 শতাধিক মানুষের। এরই মধ্যে নদের উত্তর তীরে 40 বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে, ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার। দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পিয়ারপুর আঞ্চলিক সড়ক। মাটি বিক্রি করাতে আঙ্গুরে যাই 2-4 কাটা সম্পত্তি ছিল নিয়ে বাইঙ্গে নিতে আছে, গাছের মধ্যে থাকি আমরা কি করে চলবো? আমার কাছে অনুরোধ, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নদ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বালু মজুত রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা। খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও। এই ডেজারের বালু যেভাবে টানবে ওইভাবে টানলে দেখা যাবে 2 বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসত বাড়ি সবকিছু নিলামে চলে যাবো। গেলে দূর দূর করে কুকুরের মতন তারাই দে, কোনো বিচার পাই না, কোনো কিচ্ছু না। তুমি হরে যাও, তুমি বাড়ি বিড়া দিয়ে কি করবা? আমার দোকানের সামনে মহতার কাপড় দেখাই নিয়ে যা, যে ডেজারে ঘুরে যাবো হেরে মার্ডার করে এলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা। কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার মানিজ্যত নষ্ট করার জন্য কিছু কুচুক্তি মহল উঠে পড়ে লেগেছে, তার জন্য এই কাজগুলো করতেছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ। আর দুপক্ষের সাথে আলোচনার পর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশে হচ্ছে আমরা কাটছি 130 ফিট করে, এবং গভীরতাটা থাকবে হচ্ছে শুষ্ক মৌসুমে, মানে মার্চ এপ্রিল মাসে এসে মিনিমাম আমাদের 10 ফিট পানি থাকবে। তো এটা করলে কি হবে? এটা করলে আমাদের যে মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য 2 পাশ দিয়ে পানি যায়, পারগুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের 2 পারে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। দুই পক্ষের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন যে তাদের প্রকল্প কি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি ওখানে কি শর্তাবলী বিষয় আছে ওগুলো দেখে, স্থানীয় জনগণের হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এই পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা আর কি ফার্দার অ্যাক্টিভিটি স্টার্ট করব। 2021 সাল থেকে ব্রহ্মপুত্র নদের 227 কিলোমিটার খনন প্রকল্পের কাজ চলছে। 96টি পয়েন্টের ভেতর ময়মনসিংহ অংশে চলছে 46টি ড্রেজার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। 11 ডিসেম্বর 2 দিনের জন্য ঢাকায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। এএফবি লাতিন বাংলা সুপার কাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাঠে দেখা যাবে তাকে। 5 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো, যেখানে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের বয়সভিত্তিক ফুটবল দল। লাতিন ফুটবলের জাদু দেখতে পারবে বাংলাদেশের দর্শকরা। শীঘ্রই ছাড়া হবে টিকিট। এই প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার প্রদান করবেন কাফু। ক্যাম্প শুরুর 9 দিনের মাথায় অবশেষে জাতীয় দলে যোগ দিলেন কিংসের 10 ফুটবলার। কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে ছুটিতে ছিলেন ক্লাবটির ফুটবলাররা। নভেম্বরে ফিফা উইন্ডোর জন্য এতদিন ঢাকার জাতীয় স্টেডিয়ামেই চলছিল অনুশীলন। এবার প্রথমবারের মতো 15 ফুটবলার গেল কিংস অ্যারেনায়। সেখানে ফর্টিস এফসির বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। কিংসের ফুটবলাররা যোগ দেয় একই ভেন্যুতে শনিবার 25 ফুটবলার নিয়ে অনুশীলন করবে টিম বাংলাদেশ। 10 তারিখ আসবেন হামজা চৌধুরী, 12 তারিখ আসবেন সুমিত সোম। জাতীয় স্টেডিয়ামের আর্চারি আসর চলায় 8 থেকে 11 নভেম্বর এই 4 দিন অনুশীলন হবে কিংস অ্যারেনায়। বিশ্বকাপ বাছাই 2 ম্যাচের জন্য 26 সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। 4 বছর পর দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাবলো ফোর্নালস। এই মাসে জর্জিয়া ও তুরস্কের বিপক্ষে ম্যাচ খেলবে স্পেন।
এই দুই ম্যাচকে সামনে রেখে শুক্রবার দল ঘোষণা করেছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ মিস করলেও সুস্থ ইয়ামাল ফিরেছেন স্কোয়াডে। 2021 সালে সবশেষ জাতীয় দলে খেলা আক্রমণাত্মক মিডফিল্ডার পাবলো ফর্নান্দেজকে দলে ডেকেছেন ফুয়েন্তে। এছাড়াও দলে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তো। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরোতা ও উইঙ্গার নিকো উইলিয়ামসের। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করতে দেখা গেল নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে। শুক্রবার সান হুয়ানের একটি মসজিদ পরিদর্শন করেন তিনি। উচ্ছ্বাসের সাথে তাকে অভ্যর্থনা জানান মুসল্লিরা। খুতবা শোনার পর জনসাধারণের সাথে নামাজ আদায় করেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। এরপর মানুষের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায় তাকে। মেয়র নির্বাচনে জয়ের মাত্র দুদিন পরে এক বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো পাড়ি জমান 34 বছর বয়সী এই নেতা। প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিবিদরা অংশ নেন এই সামিটে, যোগ দেন বিভিন্ন বৈঠক ও কর্মশালায়। ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি বড় পদক্ষেপ নিল তুরস্ক। গাজায় গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের 37 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আঙ্কারা। নেতানিয়াহু ছাড়াও এই তালিকায় রয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির, সেনাপ্রধান আইয়াল জামির এবং নৌবাহিনী প্রধান ডেভিড সাআর সালামার নাম। তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছেন তারা। এছাড়াও অবরুদ্ধ উপত্যকায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরে হামলার অভিযোগও করা হয়। দীর্ঘ 2 বছর ধরে গাজায় ইসরায়েলের চালানো নানা নৃশংসতার কথা তুলে ধরা হয় আঙ্কারার এক বিবৃতিতে। সমুদ ফ্লোটিলা অভিযান থেকে ফিরে আসা ব্যক্তিদের সাক্ষ্য ও ফরেনসিক প্রমাণও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই মামলায়। যুদ্ধের কারণে প্রায় 2 বছর ধরে বন্ধ গাজার বর্জ্য অপসারণ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। পাহাড় সমান স্তূপে পরিণত হয়েছে নোংরা আবর্জনা। তাঁবুর পাশে ময়লার স্তূপ আর নর্দমার নোংরা পানির মাঝে বাধ্য হয়ে দিন পার করছেন অসহায় ফিলিস্তিনিরা। এরই মাঝে শিশুদের মাঝে ব্যাপক হারে ছড়িয়েছে চর্মরোগ। ধ্বংসস্তূপের পাশাপাশি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনা, যেখানে বসতি গড়েছে মশা মাছি। দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকাও দুষ্কর। এমন দুর্বিষহ পরিস্থিতির মাঝেই বাধ্য হয়ে বাস করছেন যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা। উপচে পড়া নর্দমার পানি আর ফেলে দেওয়া আবর্জনায় সয়লাব চারপাশ। এর সাথে যোগ হয়েছে 2 বছর ধরে চলা যুদ্ধের ধ্বংসাবশেষ। এরই মাঝে তাঁবু খাটিয়ে বাস করছেন ফিলিস্তিনিরা। ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরার মতো রোগের পাশাপাশি নোংরা পরিবেশে ব্যাপক আকারে ছড়াচ্ছে চর্মরোগ। এদিকে হাসপাতালে রোগীর ভিড় বাড়লেও নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। প্রতিদিন ঘুম থেকে উঠে তাঁবু থেকে বের হয়ে ময়লার স্তূপ দেখি। ময়লা আর নর্দমার পানির কারণে তাঁবুতে বেড়েছে মশা মাছির উপদ্রব। দুর্গন্ধে রাতে ঘুমাতে পারি না। আমার সন্তানেরা সবাই জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত। পরিবারের সদস্যদের চিকিৎসা করানোর মতো সামর্থ্যও নেই আমার। ইসরায়েল সীমান্তের কাছাকাছি ছিল গাজার 3টি প্রধান শোধনাগার। আগ্রাসন শুরুর পর থেকে সীমান্ত অবরোধ করায় গেল 2 বছর ধরে বন্ধ উপত্যকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি যেন বর্জ্যের ভাগাড়ে পরিণত হয়েছে। গেল মাসে যুদ্ধবিরতির পর থেকে একটু একটু করে বর্জ্য নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। যুদ্ধের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাফা সীমান্ত বন্ধ করে দেওয়ায় খান ইউনিসের বর্জ্য শোধনাগার পর্যন্ত ময়লা নেওয়া সম্ভব ছিল না। তাই পুরো এলাকায় যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এক জায়গাতেই জমা হয়েছে 3 লাখ টনেরও বেশি বর্জ্য। যুদ্ধবিধ্বস্ত গাজার বর্জ্য সমস্যা সমাধানে তৎপরতা চালাচ্ছে জাতিসংঘ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে এরই মাঝে উপত্যকায় প্রসেসিং প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে সংস্থাটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনের সমর ভাণ্ডারের নতুন অত্যাধুনিক সংযোজন বিমানবাহী রণতরী ফুজিয়ান। উন্নত প্রযুক্তির সামরিক জাহাজটিতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্টের পাশাপাশি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম, যা দূর থেকে নির্ভুল নিশানায় আঘাতে সক্ষম। 2000-এরও বেশি নৌসেনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় রণতরীটি। চীনের নৌবাহিনী বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল দেশটির 3য় ও অত্যাধুনিক প্রযুক্তির নতুন বিমানবাহী রণতরী ফুজিয়ান। মার্কিন নৌবাহিনীর সাথে টেক্কা দিতে দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়েছে রণতরীটিতে। যোগ হয়েছে তাক লাগানো কিছু প্রযুক্তিগত চমক।
প্রথম চমক হিসেবে ৮০,০০০ টন ওজনের রণতরীটিতে যুক্ত করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট সিস্টেম, যা ব্যবহার করে জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম ৩ ধরনের যুদ্ধবিমান। পাশাপাশি রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বা EMALS। ফলে অতিরিক্ত জ্বালানি ও ভারী অস্ত্র বহনে সক্ষম বিমানগুলো নির্ভুল নিশানায় বহু দূর থেকে আঘাত হানতে পারে যে কোনো লক্ষ্যবস্তুতে। মার্কিন নৌবাহিনীর সাথে পাল্লা দিতে ফুজিয়ানের সফল নির্মাণকে মাইলফলক হিসেবে বিবেচনা করছে বেইজিং। প্রযুক্তি ও অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা দেশটি এরই মাঝে অর্জন করেছে বিশ্বের সবচেয়ে উন্নত নৌবাহিনীর তকমা। গেল বুধবার ফুজিয়ানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক যানটি পরিদর্শনে হাইনান দ্বীপে পৌঁছান প্রেসিডেন্ট শি জিনপিং। ঘুরে দেখেন পুরো জাহাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিল ২,০০০-এরও বেশি নৌসেনা। এরকম একটি যুদ্ধযানের টেস্ট ফ্লাইট পরিচালনা করতেও অসীম সাহসের প্রয়োজন। আপনারা যা করছেন তা সত্যি অসাধারণ। আপনারা সবাই এক একজন বীর। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোতে নিজেদের প্রভাব বজায় রাখতে সমর ভাণ্ডারে একের পর এক অত্যাধুনিক প্রযুক্তি যোগ করছে চীন। এরই মাঝে দেশটি ঘোষণা দিয়েছে আরও একটি নতুন বিমানবাহী সামরিক জাহাজ টাইপ 004 নির্মাণের, যাতে EMALS প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক শক্তিচালিত ইঞ্জিন সংযোজনের ইঙ্গিত দিয়েছে দেশটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ট্রেন দে আরাগুয়া ভেনেজুয়েলার কুখ্যাত মাদক চক্র। যুক্তরাষ্ট্রের স্পেন সহ বেশ কিছু দেশে ছড়িয়ে আছে তাদের জাল। শুক্রবার বিশেষ এক অভিযানে গ্যাংটির ১৩ সদস্যকে আটক করেছে স্পেন পুলিশ। বার্সেলোনা সহ দেশটির বেশ কিছু শহরে কোকেন আর মারিজুয়ানা সহ ভয়াবহ মাদক চক্র গড়ে তুলেছে তারা। এর আগে গ্যাংটির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে বেশ কিছু নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। কারা এই ট্রেন দে আরাগুয়ে আর কেনই বা তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা? রীতিমতো যেন অ্যাকশন সিনেমার দৃশ্য। বার্সেলোনা, মাদ্রিদ সহ একযোগে 5টি শহরে বিশেষ অভিযানে নামে স্পেন পুলিশ। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে জব্দ করা হয় মারিজুয়ানা আর কোকেন সহ ভয়াবহ সব মাদক। 13 জনকে নেওয়া হয় হেফাজতে। স্পেন পুলিশ বলছে ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য তারা। গেল বছর গ্যাং লিডার নিনো গুয়েরোর ভাই বার্সেলোনায় গ্রেপ্তারের পর স্পেনে গ্যাংটির কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে তারা। এই প্রথম অপরাধী গোষ্ঠী ট্রেন দে আরাগুয়ার একটি সক্রিয় সেলের সদস্যদের আটক করেছি আমরা। এর আগে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গোষ্ঠীটির শীর্ষ সদস্যদের আটক করা হয়েছিল। সম্প্রতি পূর্ব প্যাসিফিক ও ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারের অভিযোগ তুলে বেশ কিছু নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসবের সাথে গ্যাংটির সম্পৃক্ততা দাবি করে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠেছে কারা এই ট্রেন দে আরাগুয়া আর তাদের নিয়ে কেন এত চিন্তিত ট্রাম্প। 2014 সালে ভেনেজুয়েলার আরাগুয়া রাজ্যের টোকোরন কারাগারে গড়ে ওঠে এই কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়া। এই কারাগারই ছিল গ্যাংটির প্রধান কার্যালয়। গ্যাং লিডারদের জন্য ছিল চিড়িয়াখানা, সুইমিং পুল, রেস্তোরাঁ সহ আমোদ প্রমোদের সকল আয়োজন। বলা হয়ে থাকে সেখান থেকেই হত্যা, অপহরণ, ডাকাতি আর মাদক চোরাচালানের মতো অপরাধের নির্দেশ দিতেন গ্যাংটির নেতারা। এক পর্যায়ে ভেনেজুয়েলা থেকে কলম্বিয়া, চিলি আর পেরু সহ বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অপরাধ কর্মকাণ্ড প্রসারিত করতে থাকে সন্ত্রাসী গোষ্ঠীটি। একের পর এক ডাকাতি আর হত্যার দায়ে যুক্তরাষ্ট্রেও আটক হয় ট্রেন দে আরাগুয়ার সদস্যরা। এসবের জেরে গ্যাংটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয় হোয়াইট হাউস। গেল বছর রোনাল্ড ওদেজা নামের ভেনেজুয়েলার এক সাবেক সেনা কর্মকর্তাকে হত্যার অভিযোগ ওঠে এই ট্রেন দে আরাগুয়ার বিরুদ্ধে। বলা হয়ে থাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে ব্যর্থ চেষ্টার পর চিলি পালিয়ে গিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।